নমস্কার, আদাব এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাই স্পেশাল অল ইউটিউব চ্যানেল থেকে। আমি শুভেন্দ্র শুভ। আজ আরো একটি ভিডিওতে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি, ক্ষমতা এর যে প্রথম পাঠ ধ্রুব বলের দ্বারা কাজ, এই অংশ নিয়ে আলোচনা করছিলাম। তো এই বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না জানলেই নয়। আর এটা জানতে হবে, কারণ এই মূল বিষয় এটা যদি জানো, তাহলে গাণিতিক অংশ সমাধান করতে কখনো সমস্যায় পড়বে না। তো এই ভিডিও শুরু করার আগে সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি, এই চ্যানেলটা যেহেতু নতুন, তো সবাইকেই অনুরোধ জানাচ্ছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর সাথে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য, যেন আমি পরবর্তী ভিডিওগুলো দিতে আমি উৎসাহিত হই। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে দেখো, আমি কিছু ছবি আঁকিয়ে রেখেছি নাকি। এই ছবি ব্যতীত আরো অনেক কাজ আছে। দেখো, আমি এই যে দেখো, পাতলা মতো যে চিকন যে ব্যক্তি, এই যে ব্যক্তি হচ্ছে, মনে করো যে আমি, এটাকে শুভ। তাহলে এখানে একটু লিখে দিই, এই ব্যক্তিকে শুভ, শুভেন্দ্র শুভ। এস। আর এই ব্যক্তিটা, এই ব্যক্তি হচ্ছে আমার এক বন্ধু। তার নাম হচ্ছে ফয়সাল। এটা কিন্তু আমার বাস্তব জীবনের বন্ধু। আবার কাহিনী বলছি বলে যে মনে করবা যে আমি সবকিছু কি কাহিনী বলি, তা নয় কিন্তু। তো দেখো, এখানে দেখো, এই যে বন্ধু, আমার এই বন্ধুর নাম ফয়সাল। তো একটু ও মোটা গোটা টাইপের, অত কি তার বডি বিল্ডার মতো টাইপের এরকম সে। এবার দেখো, এই যে দ্বিতীয় যে আমার বন্ধু, এ হচ্ছে ফয়সাল। তো এখানে কি এটা মোটা মোটা টাইপের বলে, তো তাই একে আমি কি গান্ড বলে দেখি, গান্ড। কি গান্ড। তাহলে দেখো, এখানে সেই গান্ড, জি, কি রে, গান্ড। আমার যে বন্ধু, এই বন্ধুর নিক নেম যাকে বলতে পারো, দেখো, গান্ড। তাহলে এই শুভ আর এই যে গান্ড, এই আমরা দুজন মিলে কি করতেছি এখানে লক্ষ্য করো। আমরা দুজন মিলে চেষ্টা করছিলাম যে এখানে একটা কি সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের উপরে একটা পিস্টন আছে, এই পিস্টনের উপর দেখো আমি আর আমার বন্ধু সেই গান্ডু মিলে কি প্রেসার, চাপ প্রয়োগ করতেছি, অত বল প্রয়োগ করতেছি। উপর দিক থেকে আমরা কি বল প্রয়োগ করছি। এদিক থেকে দেখো, এই উপরের দিক থেকে কিন্তু আমরা বল প্রয়োগ করতেছি। দেখো, এই পিস্টনে হাত দিয়ে আমরা কি নিচের দিকে বল প্রয়োগ করতেছি। তাহলে কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। এবার দেখো, এখানে প্রথম আদি অবস্থায় পিস্টনটা কিন্তু এখানে ছিল, যখন আমরা বল দিতে শুরু করেছিলাম সেই অবস্থায় এখানে ছিল। পরবর্তীতে যখন এখানে আমরা বল প্রয়োগ করেছি, দুইজনে মিলে, তখন এই যে পিস্টনটা কোথায় এসে থামলো? দেখো, এই যে লাস্ট অবস্থানে এখানে এসে থামলো। তাহলে দেখো তো, এখান থেকে এটা কি সরণ ঘটেছে না? আদি অবস্থায় পিস্টন ছিল এখানে, কিছুক্ষণ পর যখন বল প্রয়োগ করেছি, পিস্টনটা আসলো এই অবস্থানে। তো এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে কি বলা যাবে? সরণ। দূরত্ব কি হয়েছে? সরণ। আবার দেখো, এই সরণটা কিন্তু নিচের দিকে, উপরের এখানে ছিল, এখান থেকে কিছু সামনের দিকে নিচের দিকে নেমে যাচ্ছে। তো সরণও কিন্তু নিচের দিকে কাজ করছে, এইটা বুঝতে হবে। এবার পরবর্তীতে দেখো, এই যে গান্ডু কি করলো, আমার এই ফ্রেন্ড কি করলো, যে আমাকে রেখে সে কি সাইড হয়ে গেল। বললো যে, সে বন্ধু তখন আমাকে বলছে যে তোমার কেমন শক্তি, তুমি যে এটা ধরে রাখো তো। এখানে এই পর্যন্ত ছিল, এখানে ছিল। তো এই পিস্টনটা যখন সে ছেড়ে দিয়েছে, আমি তখন কি
বল প্রয়োগ করতেছি কিন্তু আমি সে ধরে রাখতে পারতেছি না। এই যে ভিতরে গ্যাসের ভিতরে যে চাপ ছিল, প্রচুর যে উচ্চ চাপ ছিল, সেই তার কারণে দেখো পিস্টনটা আরো উপরের দিকে উঠে গেছে। তো দেখো পিস্টনটা এখানে ছিল না, এই বরাবর। তো দেখো যখন দুইজন বল প্রয়োগ করেছিলাম, তো পিস্টন ছিল এখানে। এবার দেখো পিস্টন ছিল আদি অবস্থায় এখানে, পরবর্তীতে এই অবস্থান থেকে দেখো আমি এখানে বল প্রয়োগ করতেছি, কিন্তু বল নিচের দিকে প্রয়োগ করতেছি, কিন্তু এই যে এই বন্ধু চলে যাওয়ার কারণে আমি যে বল প্রয়োগ করতেছি সেটা থেকেও এই যে গ্যাসের অণুগুলোর বলের ঊর্ধ্বমুখী বলটা কি চাপ বেশি, যার কারণে এটা দেখো উপরের দিকে উঠে গেছে। পিস্টনটা দেখো কোথায় যাচ্ছিল, এই দেখো এই অবস্থানে উঠে গেছে। এখান থেকে এই কতটা সরণ ঘটেছে। তো পিস্টনটা দেখো এখান থেকে উপরের দিকে উঠেছে, তাহলে সরণ কিন্তু দেখো উপরের দিকে, সরণ উপরের দিকে। তাহলে এখানে কি লক্ষ্য করেছো, এখানে আমরা বল প্রয়োগ করতেছি যেদিকে, সরণও সেদিকে ঘটেছে। আবার দেখো এখানে আমি যেদিকে বল প্রয়োগ করতেছিলাম, সরণ ঘটেছে তার বিপরীত দিকে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে লক্ষ্য করো, যদি যদি এখানে হয় যে বল যেদিকে প্রয়োগ করেছে সরণও সেই দিকে হয়, তো তখন কি কাজ পাওয়া যায়? দেখো আগের ভিডিওতে কিন্তু আমি এটা বলেছিলাম, বল যেদিকে প্রয়োগ করি সরণও যদি সেদিকে হয়, তো সেই ক্ষেত্রে থিটার মান থাকে নয়, কিন্তু থাকে না। তো সেই ক্ষেত্রে দেখো বল যেদিকে প্রয়োগ করেছি কি সরণও সেদিকে হয়েছে, একই দিকে, কোনো কোণ তৈরি করলো না। যখন কোনো কোণ তৈরি করলো না, তখন কি থিটার মান কি 0 হয়, তখন কি থিটার মান 0 ডিগ্রি হয়। কারণ কি বল যেদিকে প্রয়োগ করেছি, বল প্রয়োগ, তাহলে বল প্রয়োগ যেদিকে, যেদিকে সরণ সেই দিকে, সরণ ও সেই দিকে, সেই দিকে যেদিকে বল প্রয়োগ করেছি সরণ সেই দিকে, তখন সেখানে কোণ তৈরি করতেছে না, সেটা হচ্ছে শূন্য। তখন কাজ কি, ডব্লিউ ইকুয়াল কি পাই, যে এফ এস কস থিটা। আমরা জানতাম যে বলের মান কি, কাজের মান কি এফ এস কস থিটা, এস কস থিটা। তাহলে দেখো এই কস থিটা কি আসে, কস থিটা তো কি এখানে 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত 1, এই কস 0 ডিগ্রি মান টোটাল কত 1। তো cos 0 ডিগ্রি মান যদি 1 হয়, তো 1 এই এফ এস এর সাথে গুণ করলে এফ এস থাকে। তাহলে দেখো যেখানে এফ ইন্টু এস থাকবে, সেখানে সহজে মনে করে রাখতে হবে। তো লক্ষ্য করো, কারণ কি যদি এই cos থিটা তো cos 0 ডিগ্রির মান 1 হয়, তো এখানে দেখো 1 টা এখানে গুণ করে দিলে এফ এস থাকে, এফ এস থাকে। তো এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আর সেই cos 0 ডিগ্রি আর রাখা লাগতেছে না, এফ এস রয়েছে। তো এখানে দেখো এফ এস এর মান কত, এখানে পজিটিভ মান না, পজিটিভ মান না। তো দেখো তো এই কাজটা কিন্তু তখন ধনাত্মক কাজ হচ্ছে, তখন এখানে কাজটা কি হচ্ছে, ধনাত্মক কাজ, কাজের মান কি হচ্ছে পজিটিভ, কি হচ্ছে পজিটিভ। দেখো এর মানটা কি সামনে পজিটিভ আছে। আবার দেখো এখানে যদি এই অবস্থানের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, তো আমি বল প্রয়োগ করতেছি উপর দিক থেকে নিচের দিকে, আর সরণ ঘটেছে নিচের দিক থেকে উপরের দিকে, তো তখন এখানে কি হচ্ছে, তখন এখানে হচ্ছে যে বল যেদিকে প্রয়োগ করতেছি সরণ তার উল্টা দিকে, বিপরীত দিকে, তখন কিন্তু কোন দেখো বল আমি উপরের দিক থেকে প্রয়োগ করতেছি, আর সরণ ঘটতেছে কি নিচের দিক থেকে, কি ওই বরাবর নিচের দিক থেকে। তখন দেখো এই বরাবর যদি নিচের দিক থেকে হয়, বল এদিকে প্রয়োগ করতেছি, সরণ তার উল্টা দিকে। তো এই ক্ষেত্রে দেখো যদি বিপরীতমুখী হয়, তো এখানে কোণ তৈরি করতেছে কি, এই বিন্দুতে কোণ তৈরি করতেছে দেখো 180 ডিগ্রি কোণ তৈরি করে। তো এই 180 ডিগ্রি কোণ করতেছে, তাহলে বিপরীতমুখী যেহেতু, তাহলে 180 ডিগ্রি কোণ তৈরি করে, যেটা লক্ষ্য করো। তাহলে আমি একটু লিখে দিই,
বল যেখানে প্রয়োগ করতেছি, বল প্রয়োগ, বল প্রয়োগ যেদিকে, যে দিকে, সরণ তার বিপরীত দিকে, তাই না? কি হবে? সরণ, সরণ তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে, বিপরীত দিকে। তখন কি হচ্ছে? যেদিকে বল প্রয়োগ করতেছে সরণ তার বিপরীত দিকে, তখন লক্ষ্য করো থিটার মান কিন্তু কত হচ্ছে তখন? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি হলো? 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে দেখো থিটা ইকুয়াল কত? 180। তো 180 ডিগ্রি যদি হয় তো এখানে কাদের মান কত? ডব্লিউ ইকুয়াল এফ এস, কি আসে? এফ এস ইন্টু, এবার দেখো এই যে কস, কস কত? 180, কস 180 ডিগ্রি। দেখো কস 180 ডিগ্রির মান কিন্তু -1, কস 180 ডিগ্রির মান কিন্তু কত? -1, কি? -1। তো এই ক্ষেত্রে দেখো -1, তো এই ক্ষেত্রে এর মান যদি -1 হয়, -1 হয়, তো -1 দ্বারা এফ এস কে গুণ করলে কি আসে? দেখো ডব্লিউ ইকুয়াল এফ এফ এস, কি আসে? এফ এস। কিন্তু এখানে দেখো লক্ষ্য করে এখানে মাইনাস আসছিল আর এখানে কি ছিল? প্লাস। তো এখানে মাইনাস আসার কারণে এখানে বল বিপরীত দিকে হয়, এখানে কাজ কিন্তু নেগেটিভ হচ্ছে, কাজ নেগেটিভ, কাজ নেগেটিভ হচ্ছে। দেখো এটা একটা মজার একটা থিমের মাধ্যমে আমি যেভাবে মনে করে রাখতাম, তো এইটাই মনে করে রাখতে হবে, না হলে তোমরা আমি যেটা মনে করে রাখার টেকনিক দিব না, ওই টেকনিকটা মনে করে রাখতে হবে, তাহলে তুমি আর কোনো সমস্যায় পড়বে না। সেই টেকনিকটা দেখো আমি এবার কি দিই। দেখো বল যেদিকে ক্রিয়া করতেছে সরণ সেদিকে হচ্ছে, তখন কি? পজিটিভ মান হচ্ছে। বল যেদিকে ক্রিয়া করতেছে সরণ তার বিপরীত দিকে, তখন সেখানে কি? পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ কাজ হচ্ছে সেখানে। এবার লক্ষ্য করো যখন এখানে এই পজিটিভ অক আর নেগেটিভ অক নিয়ে অনেক ঝামেলায় পড়ে যায় স্টুডেন্ট, যখন অন্য ভাবে আলোচনা আসে বা কোশ্চেন আসে। তো দেখো এখানে আমি একটা থিম দিব মনে করে রাখার জন্য, একটা কৌশল অবলম্বন করার কথা বলবো। দেখো সেই কৌশলটা কেমন, সেই কৌশলটা কেমন ধরনের? দেখো এখানে মনে করে রাখতে হবে যে, যে কি বললাম? যে সিস্টেম কাজ করে, যে সিস্টেম কাজ করে, সেটা সিস্টেম কাজ করে। তাহলে লক্ষ্য করো যে সিস্টেম কাজ করে তার দ্বারা যদি কাজ সম্পন্ন হয় তখন সেটা পজিটিভ কাজ। কি বললাম? তো এখানে মনে করে রাখতে হবে যে, আবারও দেখো লক্ষ্য করো, যে সিস্টেম, যে সিস্টেম কাজ করে, যে সিস্টেম কাজ করে বা যে সিস্টেম বল প্রয়োগ করে, লক্ষ্য করো এখানে বল প্রয়োগ করেছিলাম কে? আমরা, তাই তো? এখানে যে দুইজন ব্যক্তি আমরা এটা বল প্রয়োগ করেছিলাম। তো যে সিস্টেম কাজ করে, অর্থাৎ কারা এখানে? সিস্টেম অর্থ কি মনে করে রাখতে পারে? সিস্টেমটা কি? ব্যক্তি হতে পারে বা কোনো বস্তু হতে পারে, এটা কোনো ম্যাটার না। তো এই সিস্টেমের ক্ষেত্রে দেখো যে আমরা যে বল প্রয়োগ করেছি, এটা মনে করে রাখো যে আমি একটা কথা দিয়ে মনে করে রাখতাম যে সিস্টেম, যে সিস্টেম কাজ করে তার দ্বারা যদি কাজ হয়, তার দ্বারা যদি কাজ হয় তখন সেটা কি? পজিটিভ হবে। তার দ্বারা যদি সরণ একই দিকে হয়, অর্থাৎ তার দ্বারা যদি কাজ কমপ্লিট হয়, তাহলে লিখি তার দ্বারা, তার দ্বারা যদি কাজ কমপ্লিট হয়, তার দ্বারা কাজ হলে সেখানে কি?
সেখানে হচ্ছে পজিটিভ, সেখানে কি কাজ হবে? পজিটিভ। কি কাজ হবে? পজিটিভ ওয়ার্ক, সেখানে পজিটিভ ওয়ার্ক। আর যদি সিস্টেমের ওপরে কাজ হয়, হয়তো দেখো এই গ্যাস, এখানে সিস্টেমটা কি দেখো, আমরা যখন এখানে বল প্রয়োগ করেছিলাম এই যে বস্তুটার উপরে, তখন দেখো আমরা কাজ করেছিলাম, এটা তখন কি পজিটিভ ওয়ার্ক। আবার দেখো যখন আমি নিচের দিকে বল প্রয়োগ করতেছিলাম, কিন্তু গ্যাসটা উপরের দিকে আমাকে ঠেলে দিচ্ছে, গ্যাসটা উপরের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু গ্যাসের দ্বারা কিন্তু কাজ হচ্ছে, গ্যাসের দ্বারা কাজ হচ্ছে। তখন মনে করে রাখতে হবে যে সিস্টেম কাজ করে, এবার যদি তার দ্বারা কাজ না হয়, তার দ্বারা যদি কাজ না হয়, এর লিখতে হবে তার দ্বারা, তাহলে এক কথায় বলা যায় তার দ্বারা কাজ কমপ্লিট হলে পজিটিভ। আর দ্বিতীয়ত, তার দ্বারা যদি কাজ কমপ্লিট না হয়, তার দ্বারা কাজ না হলে, না হলে সেখানে কি হবে? তার দ্বারা কাজ কমপ্লিট না হলে সেখানে কিন্তু নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ। কি হবে? নেগেটিভ ওয়ার্ক। তাহলে মনে করে রাখতে হবে, আমরা যে বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে যে তার দ্বারা কাজ হলে পজিটিভ, আর যে বল প্রয়োগ করবে তার দ্বারা কাজ না হলে কি, এটা কিন্তু না হওয়ার কথা না, কিন্তু এটা একটা মনে করে রাখার একটা টেকনিক বলতে পারো। একটা সিস্টেমে এইভাবে মনে করে রাখা যায় যে তার দ্বারা কাজ হলে কি পজিটিভ, আর তার দ্বারা না কাজ হলে, যদি অন্য ওই সিস্টেম দ্বারা কাজ না হয়ে অন্য কোনো কিছু দ্বারা কাজ হয়, পরিবেশে অন্য কোনো কিছু দ্বারা কাজ হয়, তখন সেটা কি? নেগেটিভ কাজ। নেগেটিভ কাজ। তো দেখো এই সিস্টেম আমরা যদি কাজ করেছি, তাহলে দেখো আমাদের কাজ। আর যদি এই গ্যাস, গ্যাস দেখো আমাকে নিচে ওপর দিকে ঠেলে দিয়েছে, এটা কিন্তু গ্যাসের দ্বারা কাজ হয়েছে। এর ভিতরে সিলিন্ডারের ভিতরে যে গ্যাস ছিল সেটা গ্যাসের দ্বারা কাজ হয়েছে, এটা কিন্তু নেগেটিভ। অর্থাৎ কি, লক্ষ্য করো আমরা এখানে আমাদের কাজ, এজেন্টের কাজ যদি পজিটিভ হয়, তো গ্যাসের কাজটা উল্টা দিকে কি নেগেটিভ হচ্ছে, একটা অন্যটা কি বিপরীত। তো এটা মনে করে রাখতে হবে, সিস্টেম কাজ করলে তার দ্বারা কাজ হলে কি পজিটিভ, আর তার দ্বারা কাজ না হলে নেগেটিভ। এই কথাটা মনে করে রাখতে হবে, কারণ এটা যখন আমি অন্য সমস্যার সমাধান করব, এরকম ধরনের প্রশ্ন দিব, তখন এটা আরো ক্লিয়ার হবে। দেখো যখন আমি প্রশ্ন ঘোরাবো, এই সিস্টেমটা না দিয়ে অন্যভাবে কোশ্চেন করব, তখন এই কনসেপ্টটাই তোমার কাজে লাগবে। দেখো এটা কিভাবে কাজে লাগবে সেটা পরে বুঝো, তার আগে দেখো এটা আরেকটা দেখো। যদি দেখো আমরা ছোটবেলায় অনেক সময় কি, ওই কোনো হচ্ছে কাঠ বা ছোট ছোট যে ইটের টুকরা, ওই ছোট ইটের টুকরা এইভাবে দড়ি বেঁধে, দড়িটা কিছু লম্বা করে এইভাবে ঘোরাতাম, এভাবে কি ঘোরাতাম, তাই না? চারিদিক থেকে ঘোরাতাম। সেই কাজটাই আমরা এখানে করতেছি। তো এখানে দেখো এই দড়ি বেঁধে, এই দড়িতে উপরে একটা দেখো কালো একটা ঢিল বেঁধে দিয়েছি, এই ঢিল বাঁধার পরে এখানে হাত দিয়ে এখানে কেন্দ্রে ধরে এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে কি ঘুর দিচ্ছি। তো এখানে ঘুর দেওয়ার সময় এখানে একটা কাজ করে, দেখো যখন আমরা কোনো কিছু দড়ি এইভাবে ঘোরাই, তো দড়ি দেখো হাতের থেকে ছেড়ে দিলে কিন্তু দড়ি চলে যায়, ওই সেই ঢিলটা ঘুরতে ঘুরতে সামনে দিকে চলে যায়। তো দেখো এখান থেকে যে আমরা হাতে ধরে ঘোরাই না, ওই হাতে ধরে ঘোরানোর কারণে এখানে সুতার একটা টান বল নিচের দিকে কাজ করে হাত বরাবর, তাই তো? তো এই যে দেখো সুতা বরাবর, এই বরাবর কিন্তু সুতার টান, টান বল কাজ করতেছে, অর্থাৎ কি বল কাজ করে। কিন্তু এই বস্তুটা, এই যে গোলক, এই যে গোল, এই গোলের স্পর্শক বরাবর কিন্তু ছুটে চলেছে। যখন আমরা ঘোরাতে থাকি, এই বিন্দু থেকে যদি একটা স্পর্শক, তাহলে এই স্পর্শক বরাবর এই বস্তুটা ঘুরতে থাকে, প্রত্যেক মুহূর্তে স্পর্শক বরাবর ঘুরতে থাকে। তো এই যে স্পর্শক বরাবর কি সরণ ঘটায়, স্পর্শক বরাবর সরণ এস ঘটায়। তো লক্ষ্য করো এখানে বল আর এই সরণ, তো এইখানে কোণ তৈরি করতেছে কি, সমকোণ তৈরি করতেছে না? এখানে লক্ষ্য করো সমকোণ তৈরি করে। তো সমকোণ যদি তৈরি করে, থিটার মান যদি, এই যে থিটার মান যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা, এই থিটার মান যদি 90 ডিগ্রি হয়, সমকোণ হয়, তো তখন কাজ কি হয় লক্ষ্য করো। তো এই ক্ষেত্রে কি হবে, তো এই ক্ষেত্রে আমি একটু লিখি কনসেপ্টটা কি আছে তাহলে।
যে সুতার যে টান বল, কেন্দ্রমুখী বল, এটাকে বলা যায় কেন্দ্রমুখী এফসি, কেন্দ্রমুখী বলও বলা যায় অনেক সময়। তো এই যে কেন্দ্রমুখী বল, সুতার যে টান বল বা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী বল ও বলের যে দেখো কেন্দ্রমুখী বল যেদিকে ক্রিয়া করছে, আর ওই বস্তুটা, এই যে বস্তুটা, এই বস্তুটা যে বরাবর কি ওই যে সরণ ঘটতেছে, এটা কোন বরাবর সরণ ঘটতেছে, দেখো এই বস্তুদ্বয়ের যে সরণ, এই যে কেন্দ্রমুখী বল ও এই বস্তুটার যে সরণ ও সরণ দেখো পরস্পর কি লম্ব না, এই যে সরণ পরস্পর দেখো লম্ব বরাবর আছে না, পরস্পর সরণ সরণ পরস্পর লম্ব, সরণ পরস্পর লম্ব। সেখানে দেখো কেন্দ্রমুখী বল ও সরণ পরস্পর লম্ব, বল আর সরণ যদি লম্ব হয়, সেখানে দেখো থেটা ইকুয়াল কি, থেটা ইকুয়াল 90 ডিগ্রি। তো থেটা যদি 90 ডিগ্রি মান হয়, ডব্লিউ ইকুয়াল আসে দেখো এফ, কি আসে এফ এস আর কস, কস কত 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রি এর ক্ষেত্রে এই মানটা কত হয়, কস 90 ডিগ্রি এর মান কিন্তু 0, কস 90 ডিগ্রি এর মান কত 0, এর মান 0। তো 0, এই 0 আর এখানে এস আর এফ, এই দুটো যখন গুণ করো, 0 এফ এস যদি গুণ করা হয়, তো যে কোনো কিছুর সাথে যদি 0 গুণ করো, তার মান কিন্তু 0 হয়ে যায়, তার মান কি হয়ে যায় 0 হয়ে যায়। তো এই ক্ষেত্রে কাজ কত আসে, দেখো কাজ ডব্লিউ ইকুয়াল এখানে কি 0 এসেছে, কাজ ডব্লিউ ইকুয়াল কি 0 এসে যায়। তো দেখো এটাকে বলা হয় শূন্য কাজ, এটাকে বলা হয় শূন্য কাজ। আবার একটা জিনিস কি লক্ষ্য করো, দেখো যদি এখানে 90 ডিগ্রি হলো না, সমস্যা নেই, এই যে সরণ বা এখানে বল যে কোনো একটা যদি না থাকে, অর্থাৎ সরণ বা বল এর যে কোনো একটা যদি মনে করো যে মান শূন্য হয়, মনে করো যে বল নেই অর্থ কি এফ এর মান শূন্য। আর যদি মনে করো যে সরণ হয় নাই বল প্রয়োগ করতেছো, সেখানে সরণ হয় নাই, এস ইকুয়াল 0, তখনই কিন্তু দেখো একটার মানের যে কোনো একটা মান শূন্য হলে বা এখানে থেটার মান 90 ডিগ্রি হলে, সেই ক্ষেত্রে ওয়ার্কটা কি শূন্য হয়। যদি এফ এর মান শূন্য হয় বা এস এর মান শূন্য হয় হয় বা থেটা এর মান যদি 90 ডিগ্রি হয়, বা থেটা এর মান যদি 90 ডিগ্রি হয়, এই তিনটা টপিক, এফ এর মান যদি শূন্য হয়, এস এর মান যদি শূন্য হয় বা থেটার মান যদি শূন্য হয়, এর যে কোনো একটা হলে সেখানে কি কাজ হয় না, সেখানে শূন্য কাজ হয়। যেমন মনে করো যে আমি এই বোর্ডের উপর বল প্রয়োগ করবো এইভাবে, এই দেখো আমি বল প্রয়োগ করতেছি কিন্তু আমি কি এই বোর্ডটাকে সরাতে পারতেছি, এই দেয়ালটাকে সরাতে পারতেছি না, অর্থাৎ সরণ ঘটতেছে দেয়ালে না, অর্থাৎ সেখানে কি সরণের মান শূন্য, যেখানে সরণ থাকতেছে না সেখানে কিন্তু আমি কাজ করতেছি না। বুঝতে হবে, এই বোর্ডে আমি যখন এখানে ধাক্কা দিচ্ছি, দেখো ধাক্কা দিয়ে বল দিয়ে যখন আমি এটাকে সরাতে পারছি না, সরণ ঘটতেছে না, সরণের মান যখন শূন্য, এখানে শূন্য বসাও, এর শূন্য আর cos 90 বসাও, 60 বসাও, যাই বসাও না কেন, তো এখান থেকে শূন্য হয়ে যায়। লক্ষ্য করছো, তাই কিন্তু একটা ব্যক্তি যদি বল প্রয়োগ করে কিন্তু সরণ না ঘটাতে পারে, তখনও সেখানে কাজ হয় না। আবার দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, বা কেউ এখানে যদি বল প্রয়োগ করেই নাই কিন্তু সরণ ঘটতেছে, যেমন মনে করো যে কোনো কিছু একটা বিভিন্ন একই সমবেগে হাঁটা বা দৌড়াচ্ছে, বা কোনো একটা বস্তু যে সমবেগে চলতেছে, তো সমবেগে চলতেছে কিন্তু আমি ওখানে বল প্রয়োগ করতেছি না, ও একটা নির্দিষ্ট নিয়মে চলতেছে, আমি বল প্রয়োগ করতেছি না, তখন দেখো এফ এর মান এফ সেখানে কি শূন্য হচ্ছে, তো ওখানেও কিন্তু কি বল প্রয়োগ করি নাই বিধায় ওখানে কিন্তু কাজ হয় নাই। তাই এখানে লক্ষ্য করো, যদি বলের মান শূন্য আসে বা সরণের মান শূন্য আসে বা থেটার মান
90 ডিগ্রি হয়, তখনই কেবল কাজ শূন্য হয়। ক্লিয়ার? তো আমার স্টুডেন্টরা কি বুঝতে পারছে? তো এটাই ছিল শূন্য কাজের ধারণা, এটাই ছিল কি ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের আরো কি উদাহরণ সহ ধারণা। তো এইটুকু শূন্য কাজ আর ঋণাত্মক যে ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ, এটা মনে করে রাখার জন্য এটা দেখো একটা বেসিক একটা টেকনিক, এই টেকনিকটা মনে করে রাখতে বলছি কেন। এবার দেখো লক্ষ্য করো এটা কেন কাজের, এটা কেন কাজের, এই টেকনিকটা আমি মনে করে রাখতে বলছি কারণ এই টেকনিকটা ফলো করলে তুমি ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ সহজে বুঝতে পারবে। তো দেখো এরকম ধরনের আমি একটু প্রশ্নটা একটু ঘোরাবো, জটিল দিব, তো সেখানে এই কাজটা আমার দরকার আছে। দেখো তাহলে এগুলো একটু পরিষ্কার করে দিই, এগুলো একটু পরিষ্কার করে দিই। তো এগুলো পরিষ্কার। আচ্ছা, তাহলে সামারি কি বুঝলে? গান্ড যদি আমার সাথে থাকে তাহলে ধনাত্মক কাজ হবে, আর গান্ড যদি আমার থেকে চলে যায়, যদি আমি নিজে একা কাজ করি সেখানে কি ঋণাত্মক কাজ হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে লক্ষ্য করো, এবার লক্ষ্য করো এগুলো পরিষ্কার করে দিই। শূন্য কাজ ধারণা, শূন্য কাজের ধারণা, এখানে লক্ষ্য করো শূন্য কাজের ধারণা। তো এখানে লক্ষ্য করো শূন্য কাজের ধারণা। পরবর্তীতে দেখো শূন্য কাজের ধারণা যখন দিব, তো আমি একটা অঙ্ক দিব। এবার দেখো অঙ্কটা এখানে একটা বইয়ের পৃষ্ঠা পড়ে গেছে। তো লক্ষ্য করো এখানে আমি একটা প্রশ্ন দিব, প্রশ্ন। লক্ষ্য করো, মনে করো একটা ঢালু পথ আছে, এই পথ বরাবর, এই পথ বরাবর একটা ঢালু পথ আছে, এই পথ বরাবর। এখানে একটা বস্তু ছিল, কি এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে, এই বস্তুটাকে আমার সেই বন্ধু, কে বন্ধু? গান্ডু বন্ধু। গান্ডু বন্ধু নাই কিন্তু, তার নাম ছিল ফয়সাল কিন্তু। তো লক্ষ্য করো সেই গান্ডু বন্ধু এখানে দাঁড়িয়ে, সেই গান্ডু বন্ধু এখানে দাঁড়িয়ে কি এখান থেকে দাঁড়িয়ে সে এই বস্তুটা একটা কি সুতার মাধ্যমে টান দিয়েছে, কি সুতার মাধ্যমে টান বলে টান দিচ্ছে, টি বলে। মনে করো যে এফ বল প্রয়োগ করতেছে উপরের দিকে, বা এখানে টি সুতার টান বল টি ধরতে পারো। এফ বলটাকে আমরা কি এখানে টি দ্বারা প্রকাশ করলাম, সাপোজ এই বলটা কি আমরা টি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে লক্ষ্য করো এই ক্ষেত্রে এই টি বলে যদি টান দেওয়া হয়, তো আমি কিছু প্রশ্ন এখানে দিব। তো প্রশ্নগুলোর অ্যান্সার জানতে গেলে এইটা একটু ফলো করতে হবে। লক্ষ্য করো, যদি বলা হয় এই টান বলের জন্য কৃত কাজ কত, টান বলের, টান বলের জন্য কৃত কাজ, টান বলের জন্য কৃত কাজ কত, কৃত কাজ, টান বলের জন্য কৃত কাজ কত। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন লক্ষ্য করো, যদি এবার বলা হয় টান বল না, এখানে এই বস্তুটা অভিকর্ষ বলের কারণে কৃত কাজ কত। কি বললাম? অভিকর্ষ বলের কারণে, অভিকর্ষ বলের কারণে কৃত কাজ, বলের কারণে
কৃত কাজ। অভিকর্ষ বলের কারণে কাজ কত সেটা নির্ণয় করো। অভিকর্ষ বলের কারণে কাজ কত সেটা নির্ণয় করো। এটা ছিল দ্বিতীয়ত। এবার তৃতীয় প্রশ্ন লক্ষ্য করো। তৃতীয় প্রশ্ন বলা হবে যে অভিকর্ষ বলের বিপরীতে, অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ কত। এটা তৃতীয় প্রশ্ন, যে অভিকর্ষ বলের বিপরীতে, বিপরীতে বিপরীতে কৃত কাজ কত, কৃত কাজ কত। এখানে লক্ষ্য করো কি প্রশ্ন দিলাম, যে টান বলের জন্য কৃত কাজ কত, অভিকর্ষ বলের জন্য কৃত কাজ কত, আর অভিকর্ষ বলের বিপরীতে এটা কিন্তু কি বলা হবে একটু লক্ষ্য করো। তাহলে দেখো আমি প্রথমত বলেছি কোনো কিছু এরকম ধরনের প্রশ্ন সমাধান করতে গেলে প্রথমত লক্ষ্য করতে হবে যে যে সিস্টেম কাজ করে বা বল প্রয়োগ করে এটা আগে দেখতে হবে, যে সিস্টেম বল প্রয়োগ করে। তো এখানে সিস্টেম কে বল প্রয়োগ করতেছে, এই সে আমার সেই গান্ডু বন্ধ, তাই তো, গান্ডু কইছে, গান্ডু, এই যে গান্ডু, এই গান্ডু বন্ধু দেখো বল প্রয়োগ করেছিল, টান বল প্রয়োগ করেছিল। তো এই ক্ষেত্রে টান বলের ক্ষেত্রে যে কাজটা দেখো, টান বলের ক্ষেত্রে কাজটা, তাহলে টান বলের ক্ষেত্রে কাজটা কে প্রয়োগ করেছিল, এই সিস্টেম। তো সিস্টেম দ্বারা যদি কাজ হয় তাহলে সেখানে কি পজিটিভ কাজ বলেছি। টেকনিকে সহজে মনে করে রাখতে হবে কি পজিটিভ কাজ। তো সেই ক্ষেত্রে লক্ষ্য করো আমরা কাজ নির্ণয় করব। তো কাজ কি আসে, ডব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস, এফ ইন্টু এস আর কি এফ এস কস থিটা। আমরা কি জানি কাজের সূত্র কি জানি, এফ এস কস থিটা। কিন্তু এখানে দেখো এসে আমার বন্ধু কি টি বল প্রয়োগ করে টান দিচ্ছিল, তো এফ এর মান কত টি, টি। আর এখানে দেখো স্মরণ ঘটেছে কতটা, এখান থেকে এটা মনে করো যে স্মরণ ঘটেছে, এই পুরোটা এখান থেকে এতটা সে স্মরণ ঘটিয়েছে, টান বলের মাধ্যমে এখানে স্মরণ ঘটিয়েছে এই পুরো দৈর্ঘ্যটা কতটা, এখান থেকে সে এই দৈর্ঘ্য পর্যন্ত স্মরণ ঘটিয়েছে, এই বিন্দু থেকে এখান থেকে এই দৈর্ঘ্য পর্যন্ত সে এই পর্যন্ত উঠাইছে, এই বস্তুটাকে টেনে এখান থেকে এখানে নিয়ে গেছে। শেষ অবস্থান আদি অবস্থান থেকে শেষ অবস্থানের এই যে দূরত্বটা এটাকে কিন্তু বলা হচ্ছে স্মরণ, এটাকে কি বলা হচ্ছে স্মরণ। এই যে স্মরণ ঘটিয়েছে এই স্মরণের মান, তো স্মরণ দেখো এদিক থেকে এইদিকে, আবার দেখো টানের বল, টান বলটা কি একই দিকে, স্মরণ যেদিকে ঘটেছে কি টান বলও একই দিকে, স্মরণ যেদিকে টান বলও একই দিকে, সেই জন্য স্মরণ আর টান বলের মান একই দিকে হয়। এখানে দেখো কস থিটা, এই থিটার মান কিন্তু শূন্য হয়ে গেছিল, থিটার মান কি 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি হয়, শূন্য মান এখানে যদি ইনপুট করো, শূন্যের মান এখানে যদি বসাও, তো শূন্যের মান এখানে যদি ইনপুট করা হয় cos থিটা, তো cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি এর মান কিন্তু 1, সেহেতু কি আসে এখানে s ছিল ts আর এর মান 1, 1 গুণ করলে কি এখানে 1 গুণ করলে আবার দেখো ts থেকে যায়, তাই না। তাই টান বলের দ্বারা কাজ কি ts। ক্লিয়ার? আচ্ছা তাহলে পরবর্তী লক্ষ্য করো অভিকর্ষ বলের কারণে কাজ, অভিকর্ষ বলের কারণে কাজ। তো অভিকর্ষ বল দেখো, অভিকর্ষ বল কি সবসময় নিচের দিকে কাজ করে না, লক্ষ্য করো অভিকর্ষ বল কি নিচের দিকে কাজ করে, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে। তো লক্ষ্য করো অভিকর্ষ বলটা কত, অভিকর্ষ বল ডব্লিউ সমান কি mg, এটা দেখো অভিকর্ষ বল কি mg, অভিকর্ষ বল কি mg, ওয়েট, তার ওয়েট যতটা হবে, ওজন যতটা হবে সে তত নিচের দিকে ওই বলে কি কাজ করবে। তো এই যে অভিকর্ষ বল দেখো নিচের দিকে কাজ করতেছে। আবার দেখো এখানে এই যে
এই কোণটার মান কিন্তু থেটা থেটা দেওয়া ছিল। এই কোণটার মান কত দেওয়া ছিল? এই বরাবর এই কোণটার মান কত ছিল? থেটা। তাহলে লক্ষ্য কর, থেটা আর এই অভিকর্ষ বল যেহেতু নিচের দিকে, সবসময় নিচের দিকে কাজ করে, তো এই বরাবর দেখো তো এখানে কত 90 ডিগ্রি না? তো 90 আর এই থেটা মোট, কারণ কি দেখো এদিকে সরণ ঘটেছে, এদিকে সরণ ঘটেছে এদিকে, আবার দেখো এইদিকে নিচের দিকে বল প্রয়োগ হয়েছে। আমি কি বলে কোন বলের কথা বলছি? অভিকর্ষ বলের কথা বলছি, কিন্তু দেখতে হবে তাহলে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতে হচ্ছে, আর সরণ ঘটেছে তার উপরের দিকে। সরণ ঘটেছে কি উপরের দিকে, দেখো এই দিক থেকে এই পর্যন্ত উঠাইছিলাম, সরণ ঘটেছে উপরের দিকে। তো এই মোট কোণ কত? এই যে 90 আর এই যে থিটা, মোট কোণ কত? তো অভিকর্ষ বলের কারণে মোট কোণ কত? 90 আর এই থিটা, এই যে টোটাল এই যে কোণটা, টোটাল এই কোণটা। তখন সেখানে কাজ কত? ডব্লিউ ইকুয়াল দেখো কি আসে, যে ওই যে টান বল এফ, এফ এস থাকবে, এফ এস আর কি থাকবে? এফ এস আর ওই যে কস, কস কি? কস 90 প্লাস থেটা। কি হলো? 90 প্লাস থেটা, 90 প্লাস থেটা। তো দেখো cos 90 প্লাস থেটা, এটাকে কিন্তু কি বলা যায়? cos 90 প্লাস থেটা, এই মানটাকে দেখো, এই মানটাকে দেখো, সাধারণত এই মানটা যখন দেখো উচ্চতর গণিতে করে আসবে যে cos 90 প্লাস থেটা হলে সেখানে লেখা যায়, সেখানে লেখা যায় যে মাইনাস সাইন, সেখানে কি লেখা যায়? মাইনাস সাইন থেটা। কি লেখা যায়? মাইনাস সাইন থেটা। কি আসে? মাইনাস সাইন থেটা। তো এখানে যদি মানটা বসাও, তো এখানে মানটা বসাও মাইনাস সাইন থেটা। তো এখানে দেখো এই যে এফ, এই এফ এর মান কিন্তু এখানে কি, এই অভিকর্ষ বলের কথা বলেছিলাম না, অভিকর্ষ বল। তো এফ এর মান কি? অভিকর্ষ বল কত? এমজি। তো এখানে বসাও। তো দেখো এফ এর মান এখানে কি টান বল ছিল, টান বলের দ্বারা কাজ, এখানে দেখো অভিকর্ষ বলের দ্বারা কাজ, তাহলে এই এফ এর মানটা এখানে কত হবে? এমজি, এম জি, অর্থাৎ যে ওয়েটটা এমজি, এমজি। আর এখানে দেখো এই যে মাইনাস সাইন থিটা, আর এখানে এস ছিল, সরণ ঘটেছিল এস, এসটা একই রকম ছিল তাই না? এই এখান থেকে এতটা সরণ ঘটেছিল, তো এখানে আসবে দেখো এস, এস সাইন থিটা, এস সাইন থিটা, এস সাইন থিটা। তো এখানে দেখো মাইনাস একটা ছিল না, মাইনাসটা আমি এই প্রথমে দিয়ে দিই। ও আচ্ছা, এখানে একটু জায়গা নেই, এখানে দিয়ে দিই মাইনাস। তো দেখো এই যে মাইনাস সাইন থিটা, এই মাইনাস সাইন থিটাটা কোথায় হলো? মাইনাস এম জি এস সাইন থিটা, এস সাইন থিটা। তো লক্ষ্য করো এই ক্ষেত্রে দেখো এখানে এম জি এস সাইন থিটা, এস সাইন থিটা, এটা লক্ষ্য করো। এই এস সাইন থিটাকে কি বলা যায়? তো এখানে লক্ষ্য করো এই যে থেটা, থেটা, আর এখানে দেখো এই উচ্চতা কত, কত উচ্চতায় উঠিয়েছে বস্তুটাকে, এই উচ্চতায় উঠেছে। তো সেই ক্ষেত্রে দেখো সাইন থেটা, সাইন থেটা অ্যাঙ্গেল কত হয়? দেখো আমরা জানি এই সাইন থেটার অনুপাত সহজে মনে করে রাখার জন্য দেখো করতে হয় সাগরে লবণ অতি, অতি। তো দেখো এখানে সাগরে অর্থাৎ সাইন থেটা, আর লবণ অর্থ কি ওপরে লম্ব, বাই এই অতি অর্থ কি অতিভুজ, অতিভুজ মনে করে রাখতে হয়। তাহলে এখানে দেখো সাইন থেটার মান কি বের হয়? সাইন থেটার মান কি বের হয়? এই যে লম্ব, লম্ব কি এইচ, আর অতিভুজ অর্থ কি এই যে সরণ, এইচ বাই এস। তো সেই ক্ষেত্রে লক্ষ্য করো এইচ বাই এস যদি থাকে, তো এসটা এই পাশে গুণ হয়ে গেলে কি হয়? এস সাইন থেটা ইকুয়াল কি হয়ে যায়? এস সাইন থেটা ইকুয়াল এইচ, এইচ। তো দেখো যেখানে এস সাইন থিটা আছে এখানে কি আমরা এইচ লিখতে পারি,
এইচ। তো এখানে মান আসে দেখো মাইনাস এম জি এইচ। এটা কিন্তু ওই সেই অভিকর্ষ বলের কারণে, এই অভিকর্ষ বলের কারণে কৃত কাজ। লক্ষ্য করো, মূলত কাজ করতে চেয়েছিল কে? সিস্টেমকে এই যে ব্যক্তি, কিন্তু কাজ করেছে কে এখানে? অভিকর্ষ বল। যদি সিস্টেম কাজ করে পজিটিভ, আর সিস্টেম কাজ না করলে, অন্য কেউ করলে, অভিকর্ষ করলে, সেখানে কি নেগেটিভ। দেখো একদম প্রমাণ সহ মাইনাস আসতেছে, অর্থাৎ কি নেগেটিভ কাজ হয়েছে। এবার লক্ষ্য করো, অভিকর্ষ বলের বিপরীতে যদি কাজ হয়, অভিকর্ষ বলের বিপরীতে, তো সেটা কেমন? তো অভিকর্ষ বলটা কি ছিল? এই যে এমজি। এর বিপরীতে উপরের দিকে বলটাকে যদি এফ ধরা হয়, কি এফ ধরা হয়, সেক্ষেত্রে দেখো কোন একটা বস্তুর এই যে ভর, ওয়েট এমজি, মনে করো এই যে কি মার্কার গুলো আছে, এর যে ওয়েট আছে, সেই ওয়েটের সমান ওজন, এই যে এমজি ওজন, এই ভরের সমান যদি বল আমি উপরের দিকে প্রয়োগ করি, তাহলে এই বস্তুগুলো উপরের দিকে উঠাতে পারবো। তাহলে এই যে এমজি এর সমপরিমাণ বল উপরের দিকে ক্রিয়া করছে, বলের অভিকর্ষ বলের বিপরীতে কত বল প্রয়োগ করতেছে, সেখানেও কিন্তু এমজি পরিমাণ বল প্রয়োগ করতেছে। এই ক্ষেত্রে অভিকর্ষ বলের বিপরীতে যে কাজটা হবে, এটাকেও কিন্তু এজেন্ট কর্তৃক কাজ বলা যাবে। এজিইএনটি, এজেন্ট কর্তৃক কাজ বলা হবে। কারণ কি, এই এখানে সিস্টেমটাই দেখো উপরের দিকে নিয়ে যেতে, এই বস্তুটাকে নিয়ে যেতে কিন্তু কাজ করেছিল। সেই ক্ষেত্রে যদি তুমি কাজটা নির্ণয় করো, তো কেমন হবে লক্ষ্য করো। তো কাজের ক্ষেত্রে আবারও সেই একই সূত্র, কি ডব্লিউ ইকুয়াল এফ এস এফ এস কস থিটা। কিন্তু এখানে তো থিটা কত হবে? তাহলে বল যেহেতু দেখো উপরের দিকে কাজ করছে, উপরের দিকে, আর এখানে সরণ ঘুরেছে এইদিকে, তাহলে এই বল আর এই সরণের মধ্যবর্তী কোণ কত? এই কোণটা। এই কোণটা কত? এই কোণের মান কত? এই কোণের মান বের করতে গেলে দেখো লক্ষ্য করতে হবে, এখান থেকে যদি এই হচ্ছে 90 ডিগ্রি হয়, এটা পুরোটা কত রুটান? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি শুধু এই কি থিটা কোণ বাদ দাও, থিটা কোণ বাদ দিলে এখানে এই অন্য কোণটা, অন্য পাশের কোণটা পাওয়া যায়। তো এটাকে বলা যাবে তখন কত? 90 মাইনাস থিটা। 90 মাইনাস কত? থিটা। এই কোণের মান কত? 90 মাইনাস থিটা। তো এখানে কি লিখবো? 90 মাইনাস থিটা। ওকে, 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। কিন্তু এখানে লক্ষ্য করো, যখন cos 90 প্লাস থিটা হয়েছিল তখন দেখো মাইনাস সাইন থিটা দিয়েছিলাম, কিন্তু এখানে cos 90 মাইনাস থিটা হলে এখানে দেওয়া লাগে সাইন থিটা। কি শুধু সাইন থিটা? এটা কিন্তু পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়। এটা ম্যাথের বিষয়, উচ্চতর গণিতের বিষয়। তো উচ্চতর গণিত যখন করাবো তখন এগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। তো এখানে একটু লক্ষ্য করো, এখানে এবার এই এফ, এফ বলটা কি? এই এমজি, এমজি উপরের দিকে, তাহলে কি লিখলাম এখানে? এমজি। আর এই যে এস, এস আর এই কস, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা। এস সাইন থিটা। তো এখানে দেখো আবারও এস সাইন থিটা আসছে, এস সাইন থিটা কি লিখতে হয়? এই যে এইচ। তো এখানে কি আসলো? এম জি এইচ, এম জি এইচ। তো দেখো তাহলে তখনই মনে করে রাখতে হবে অভিকর্ষ বলের কারণে আসলে এখানে কি নেগেটিভ হবে, আর এখানে কি অভিকর্ষ বলের বিপরীতে হলে সেখানে কি পজিটিভ হয়। ক্লিয়ার? তো এই বিষয়টা সবসময় মনে করে রাখতে হবে, সিস্টেম যদি কাজ করে তাহলে পজিটিভ, আর সিস্টেম বাদ দিয়ে অন্য কেউ কাজ করলে সেখানে কি নেগেটিভ। তো এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে অঙ্ক যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন, গাণিতিক সমস্যা যেভাবে ঘুরিয়ে দেখ না কেন, তার অ্যান্সার করতে পারবো। দেখো এবার আমি একটু ওই ধরনের আমি একটা প্রশ্ন দিব, যেখানে একটু ঘুরিয়ে দিব, এটা কনফিউজ করে দিব তোমাদের। কিন্তু সেই কনফিউজ করে দেওয়া যে গাণিতিক অংশটা, তোমরা আগে প্রথমে ভিডিওটা পজ করবে, পজ করে সেটা সমাধান করার চেষ্টা করবে, পরবর্তীতে তারপরে আমি যে ভিডিওতে অ্যান্সার করে দিব সেটা দেখবে। লক্ষ্য করো, এবার
দেখো আমি একটু কনফিউজ করে দিব এবার প্রশ্নে। দেখো এখানে একটা সেই ঢালু পথ আছে, এই ঢালু পথ আছে, এই ঢালু পথ বরাবর মনে করো একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, প্রথমত একজন ব্যক্তি সে একটা বস্তুকে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে যাবে। কি একটা বস্তুকে এই ব্যক্তি ধাক্কা দিয়ে সে উপরের দিকে নিয়ে যাবে। এই বস্তুটাকে কোথায় নিয়ে যাবে? এখান থেকে যাত্রা শুরু করে এই মাথায় নিয়ে যাবে। তাহলে সরণ কতটা? এখান থেকে এই পুরোটাই সরণ। সরণ কত? উপরের দিকে। সরণ কিন্তু এদিকে উল্টা দিকে, উপরের দিকে। তো এখানে সরণের মান, মনে করো যে সরণের মান আমি দিয়ে দিয়েছি 50 মিটার। কত? 50 মিটার। আর এই বস্তুর ওজন কত? মনে করো যে 60 কেজি ভর, বস্তুর ভর। আর এই যে ব্যক্তি আছে এরও কত? 50 কেজি। তাহলে মোট ভর কত? তাহলে দেখো এখানে কিন্তু বস্তু আর ব্যক্তি দুইজনই এখান থেকে দুইটা ভর এখান থেকে এই উপর পর্যন্ত গিয়েছে। তাহলে মোট কত ভর গিয়েছে? 60 প্লাস 50, টোটাল কত? 110 কেজি। 110 কেজি সে এখান থেকে উপর পর্যন্ত পৌঁছাইছে। তাহলে দেখো এই ওজন সবসময় কি নিচের দিকে ক্রিয়া করে না? দেখো ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তো ওজনের মান কি? ওজন বল কি? mg। mg এই ক্ষেত্রে mg। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা, এইখানে এই অ্যাঙ্গেলটা আমি যদি দিয়ে দেই, মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। তাহলে তুমি কি করবা? দেখো এখানে এই অ্যাঙ্গেলটা তাহলে কি 90 ডিগ্রি, তাই না? তাহলে দেখো ওজন বল নিচের দিকে কাজ করতেছে আর সরণ ঘটতেছে এদিকে, তাই তো? তাহলে এবার প্রশ্নটা লক্ষ্য করো। প্রশ্নটা হলো, যদি ব্যক্তিটা কাজ সম্পূর্ণ করে তাহলে ব্যক্তির কাজ কত? এই ব্যক্তি যে নিজের ওজন, নিজের ভর আর এই বস্তুর ভর একেবারে কি এখান থেকে এই পুরো অবস্থায় নিয়ে গেছে, তখন কি হবে? তখন কি হবে তো লক্ষ্য করো। যদি তখন কি হয়, এবার প্রশ্নটা হচ্ছে বস্তু সহ ওই ব্যক্তিকে বস্তু সহ ওই ব্যক্তিকে ওই উপরে উঠতে কাজ কত? উপরে উঠতে বা উপরে উঠতে কত কাজ করতে হবে ব্যক্তিকে? ওই ব্যক্তিকে কত কাজ করতে হবে? ওই ব্যক্তির কাজ কত? কাজ কত? তাহলে কি প্রশ্ন হলো? ওই বস্তু সহ ব্যক্তিকে উপরে উঠতে, এখানে উপরে আনতে কত কাজ করতে হবে ব্যক্তিকে? তাহলে সিস্টেমকে কাজ করতে চাচ্ছে কে? ব্যক্তি। বুঝতে হবে কিন্তু কাজ করতে চাচ্ছে কে? ব্যক্তি। তাহলে এখানে তুমি কি করতে চাচ্ছ একটু চিন্তা করো। দেখো এই অংশ অনুযায়ী দেখো ডব্লিউ ইকুয়াল কি? কাজের যে সূত্র এফএস কি? কস থিটা। তো এখানে কস থিটা, থিটার জায়গায় কি? এখানে দেখো ওজন যেহেতু নিচের দিকে কাজ করে আর এখানে কি এই কোণ দেওয়া আছে। মোট টোটাল কত? তাহলে 90 প্লাস এই যে 30, টোটাল কত? 120। তো এখানে কি 120 দিবা? 120 দিয়েছি কি? ঠিক আছে তো? না না না, এখানে 120 দিলে হবে না। দেখেছো আমি প্রশ্নটা এবার কনফিউজ করে দিয়েছি। তো কি হতে পারে? আমি বলছি এটা হবে না। কেন? এটা হতো যদি বলতো যে এই অভিকর্ষ বলের দ্বারা কাজ, এই অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে। তো এই অভিকর্ষ বলের দ্বারা কাজ হলে টোটাল এই কোণটা কত হতো? 120। কিন্তু এটা হবে না। আমি কিসের কাজ চেয়েছি? ওই ব্যক্তির কাজ, এজেন্টের কাজ।
তো ওই ব্যক্তিটা কিন্তু কাজ করেছে কি, এখান থেকে বস্তুটা উপরের দিকে নিয়ে গেছে, কি উপরের দিকে বল নিয়ে গেছে, উপরের দিকে নিয়ে গেল। তাহলে উপরের দিকে বল প্রয়োগ করেছে না বস্তুটা, ওই ব্যক্তিটা। তো দেখো এই ওজনের সমান বল কিন্তু সে উপরের দিকে প্রয়োগ করেছে। তাই এই যে এফ এর মানটা কি হবে 100, এই যে 110 কেজি এর সাথে যে 9.8 অর্থাৎ জি গুণ করে দিলে দেখো mg, এটা আসলে মান, এই যে জি, এই mg অর্থাৎ টোটাল ভর আর এই জি উভয় সরল করলে এই যে বল, এই ব্যক্তি যে কত বল প্রয়োগ করেছে সেটা পেয়ে যাবে। ক্লিয়ার? তো তাহলে এখানে তখন অ্যান্সার আসবে, দেখো লক্ষ্য করো, W ইকুয়াল এফ এস, আর এই যে কস, সেখানে কস, এবার 120 ডিগ্রি না হয়ে এখানে তো বল প্রয়োগ করতেছে এফ উপরের দিকে আর সরণ এই দিকে, তাহলে কোন কতটা, সরণ আর বলের মধ্যবর্তী কোণ ছিল কাজ। তাহলে দেখো এই সরণ আর বলের মধ্যবর্তী কোণ কত, দেখো এই টোটালটা কত, এটা 90, এই টোটালটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দাও, তো এখানে কত ডিগ্রি আসে 60 ডিগ্রি আসে, কিন্তু এখানে এই কোণটা কত 60 ডিগ্রি আসে, এখানে cos 60 ডিগ্রি। এবার মানগুলো বসাও, অ্যান্সার শেষ। তো এখানে এফ এর মান কত ছিল, এই যে 110 ইন্টু 9.8 এত এই যে বল ছিল, আর সরণ কত ছিল 50 মিটার ইন্টু 50 মিটার ইন্টু 50 মিটার ইন্টু, এখানে দেখো cos, এবার এই যে 60 ডিগ্রি, বল আর সরণের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। এবার এই মানগুলো বসিয়ে ক্যালকুলেট করলে এখানে কি অ্যান্সার চলে আসবে, কত জুল যে কাজ করেছে সে সেটা পাওয়া যায়। তাই ক্ষেত্রে অ্যান্সারটা করো দেখি কত আছে, 110 ইন্টু 9.8 ইন্টু 50 ইন্টু কত আছে cos 60 ডিগ্রি, cos 60 কত আসে 26,950 জুল, 26,950 জুল, 26,950 জুল। তো দেখো এই ভিডিওতে, আগের ভিডিওতে আমি প্রথম বলেছিলাম, প্রথম ভিডিওতে আমরা কি অন্য এই যে গ্রাফ দেখে কাজ নির্ণয় আর গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করব, কিন্তু এই ভিডিওতে দেখো আমি ধনাত্মক কাজ, শূন্য কাজ আর ঋণাত্মক কাজের ধারণাটা আরো একবার ভালোভাবে ক্লিয়ার করলাম, আরো বিস্তারিত ভাবে একটু বোঝালাম, যেন সমস্যায় না পড়ো গাণিতিক সমস্যা সমাধান করার সময়ও। ক্লিয়ার? তো যদি তুমি এখানে দেখো এই ব্যক্তি কাজ করেছে তাই এখানে 60 ডিগ্রি আছে, যদি এই উৎকর্ষ ত্বরণ কাজ করতো তখন এখানে 120 ডিগ্রি দেওয়া লাগতো উৎকর্ষ বলের জন্য, আর তখন এই যে 120 হলে এই cos 120 এর মান কিন্তু নেগেটিভ আসে, মাইনাস আসে, তো ওই কাজের ক্ষেত্রে এখানে দেখো মাইনাস আসবে তখন। তো দেখো ব্যক্তি কাজ করেছে, এজেন্ট কাজ করলে দেখো সিস্টেম কাজ করলে সেখানে পজিটিভ আসার কথা ছিল, দেখো পজিটিভ আছে, কিন্তু যদি সিস্টেম কাজ না করে ওই উৎকর্ষ স্তরণ এই যে ওয়েটটা কাজ করতো নিচের দিকে, তখন কিন্তু কি হতো, অবিকর্ষ বল যদি নিচের দিকে কাজ করতো তখন এখানে দেখো এই 120 এর কারণে এখানে নেগেটিভ মান আসতো। দেখো ক্লিয়ার কিনা? তো এটা আরো ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিলাম যেন সমস্যায় নাই থাকি। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে এই পরের দুইটা অংশ শেষ করার জন্য অন্য ভিডিওতে। আর সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করানোর জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।